স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেরপুরে হতাহতের ঘটনায় জামায়াত বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ, ইওনো ও ওসি প্রত্যাহার। আগামী 13 ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পাল্টে যাবে, থাকবে না চাঁদাবাজ, বলছেন জামায়াত আমির। একটি মহল 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচালের চেষ্টা করছে, রাজশাহীতে অভিযোগ তারেক রহমানের। রাজধানীতে ভোটের মাঠে আলোচনায় 3 নারী প্রার্থী যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, চাইছেন সমর্থন। এবারে বিস্তারিত। শেরপুরের সহিংসতায় জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেছে কমিশন। সংঘর্ষ ও হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছে বিএনপি ও জামায়াত। নিরাপত্তা বাড়ানো হলেও এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বুধবার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় জামায়াতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই প্রাণহানির ঘটনাকে অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে উদ্বেগ জানায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তফসিল ঘোষণার পর 4 জনের প্রাণহানি হয়েছে, তবে নির্বাচনের পরিবেশ গত সরকারের চেয়ে ভালো। মারা গিয়েছেন মোট 4 জন। আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে, তাহলে দেখবেন যে আমরা বলবো যে সিচুয়েশন, অবশ্য ইলেকশনের এখনো প্রায় 2 সপ্তাহ বাকি আছে, এখনো বলার মতো কিছু হয়নি। শেরপুরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জামায়াত ইসলামী বলছে, এমন পরিস্থিতির উত্তরণ না হলে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। শেরপুর 3 আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ ও গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। শেরপুরের ঘটনা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে বিএনপি। আমরা সেই ফ্যাসিবাদের আমলে ঘুরে ফেরত যেতে চাই না, যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে, কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত। ইসি সচিব জানিয়েছেন, শেরপুরের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইওনো এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে। তিনি জানান, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টস কাম, তারপরে আমরা এই ব্যাপারে আপনাদেরকে ফার্দার আপডেট দিব। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের মধ্যেও দেখা যাচ্ছে ভোটের আমেজ। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাইবান্ধা 5 আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফারুক আলম সরকার বৃহস্পতিবার ঘুরিদাহ ইউনিয়নে প্রচারণা চালান। এই আসনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা সহ তার সমর্থকদের 4টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আচরণবিধি লঙ্ঘন সহ নির্বাচনী অনিয়মের নানা অভিযোগে ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পাবনা 5 আসনের জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফরিদপুর 3 আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ সদর উপজেলার কানাইমারি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় প্রচারণা চালিয়েছেন। এদিকে জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং গ্রামের বিভিন্ন বাজারে প্রচারণা চালান। দ্বীপ জেলা ভোলায় ব্যস্ত সময় পার করছেন 4টি আসনের প্রার্থীরা। বিএনপির জোট প্রার্থী আন্দালিব রহমান পার্থ ভোটারদের মন জয় করতে ছুটছেন বাড়িতে বাড়িতে। এদিকে বিকালে ভোলা শহরে নির্বাচনী গণসংযোগ করেন জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। সকালে চিতলমারী থানার চত্বরের সামনে এ সংঘর্ষ হয়, এতে অন্তত ৫ জন আহত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সিলেট পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি সামরিক, বেসামরিক ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন। চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক জানান, উপকূলীয় ও দুর্গম 10টি জেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোট কেন্দ্রে ড্রোনের নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পাল্টে যাবে, যেখানে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় তিনি কথা জানান। পরে ব্যবসায়ী ও শিল্প মালিকদের সাথে আলোচনায় তিনি চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার রাজধানীর বনানী মাঠে নির্বাচনী প্রচারণা শেষে একটি হোটেলে ব্যবসায়ী ও শিল্প মালিকদের সাথে এক আলোচনা সভায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, শিল্প উদ্যোক্তা আর শ্রমিকদের মধ্যে নানা সময় সংঘর্ষ হয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাই গরিব ধনী সকলের জন্য কর্মক্ষেত্রে বোঝাপড়া জরুরি। শিল্প উদ্যোক্তাদের সাথে শ্রমিক শ্রেণীর ঝগড়া লেগে অনেক সময় ভেঙে চুরমার করে দেয়, আগুনে লাগাই দেয়। আমরা ফিল করি আপনাদের হাত ছাড়া এই সমাজের চাকা চলবে না। গরিব ধনী সকলের রিজেকের সংকুলান আপনাদের উসিলাই আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সুতরাং এই জায়গার বোঝাপড়াটা খুবই প্রয়োজন। চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। চাঁদা দিয়ে তো শান্তি নাই, রাতের ঘুম যে হারাম করে দেয় ফোন করে করে। আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থনে আমাদেরকে এই সুযোগটা দেন। ব্যবসায়ী বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য পাহারাদারের ভূমিকা পালন করব। এর আগে সকালে কারওয়ান বাজারে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, চাঁদার কারণে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়ে 4 গুণ। 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, নির্বাচিত হলে জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না। প্রয়োজনে দেশের জন্য জীবন দিবে, তবু জনগণের অধিকার হরণ হতে দিবে না। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। একটি মহল 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজশাহীতে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল ও নদী খনন, পদ্মা ব্যারাজ তৈরি এবং বরেন্দ্র অঞ্চলে কৃষি শিল্প গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ 22 বছর পর রাজশাহী সফরে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আকাশপথে বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজশাহী বিমানবন্দরে পৌঁছন তিনি। বিএনপির চেয়ারম্যান প্রথমে সস্ত্রীক নগরের হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের দরগা জিয়ারত ও মোনাজাত করেন। পরে তারেক রহমান রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন। তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলেন। তিনি মঞ্চে উঠতেই এই জনপদের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে। এই সময় উত্তরাঞ্চলের 13 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোট চান বিএনপির এই কাণ্ডারি। এদেরকে দেখে রাখা আর এদের তারেক রহমান দেশের গণতন্ত্র সুসংহত রাখতে সবাইকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। বিগত 16 বছর 17 বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই। আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি।
নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই নেতা। পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দেশনেত্রী খালেদা জিয়া দেশ গড়েছেন। উত্তরবঙ্গের সন্তান হিসেবে তারেক রহমানের প্রতি এই অঞ্চলের মানুষের বাড়তি আবেগ ও ভালোবাসার প্রকাশ রয়েছে। তাই তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ গঠনে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই অঞ্চলের মানুষের ভোট প্রত্যাশা করছেন তারেক রহমান। একই সঙ্গে রাজশাহীর এই জনসভায় বিএনপির এই কাণ্ডারি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও দেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, রাজশাহী। রাজশাহীর পর নওগাঁয় নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, হুট করে বিমানে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা বিএনপির নেই। তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক পক্ষ পালিয়ে গেছে, আরেকটি পক্ষ আছে যারা আগে থেকেই তাদের সাথে ছিল। গত 16 বছর তাদেরকে মাঠে ঘাটে পাওয়া যায়নি, ভিতরে ভিতরে আগের সরকারের সাথেই ছিল। এখন তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় নওগাঁ ও জয়পুরহাট বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। রাজধানীতে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন 3 নারী প্রার্থী। নিজ নিজ আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন স্বতন্ত্র ডাক্তার তাসনিম জারা, বিএনপির সানজিদা ইসলাম তুলি ও গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার লিমা। জনগণকে তারা কতটুকু আকৃষ্ট করতে পারছেন তা জানা যাবে আগামী 12 ফেব্রুয়ারি। রাজধানীর রাজপথে এখন ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নির্বাচনী আসনগুলোতে বইছে উৎসবের আমেজ। তবে এবারের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছেন 3 নারী প্রার্থী। পেশাজীবী থেকে রাজপথের লড়াকু সৈনিক সবাই ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি জনমানুষের কাতারে ডাক্তার তাসনিম যারা কাজ করেন জনস্বাস্থ্য ও আধুনিক নাগরিক সেবা নিয়ে। তার প্রচারে গুরুত্ব পাচ্ছে দীর্ঘমেয়াদী সংস্কার। পুরাতন যে রাজনীতি, সহিংসতার রাজনীতি, অর্থ পেশি শক্তির রাজনীতি, মানুষ এটা রিজেক্ট করেছে। তো আমার মনে হয় যে রাজনীতিটা জনসেবার রাজনীতি, মানুষের সমস্যার কথা বলতে পারে, মানুষের যে চাওয়া পাওয়া সেইটা যারা ধারণ করতে পারবে তারাই রাজনীতিতে সফল হবে। অন্যদিকে দীর্ঘ লড়াই আর ত্যাগের প্রতীক হয়ে মাঠে আছেন ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি। নিখোঁজ স্বজনদের অধিকার আদায়ের লড়াই থেকে সংসদীয় রাজনীতিতে আসা তুলি ভোটারদের কাছে টানছেন ত্যাগের আবেগ ও দলীয় সংহতি দিয়ে। সবসময় আমাদের প্রতিশ্রুতি একটা পরিচ্ছন্ন, সুন্দর এবং গ্রিন ঢাকা গঠন করার, নিরাপদ ঢাকা গঠন করা, ঢাকা 14। সেখানে প্রত্যেকটা নাগরিকের জননিরাপত্তা নিশ্চিত করা হবে উন্নয়নের পাশাপাশি। পিছিয়ে নেই রাজপথের লড়াকু নেত্রী তাসলিমা আক্তার লিমা। গণসংহতি আন্দোলনের এই প্রার্থী কথা বলছেন শ্রমজীবী মানুষের অধিকার, ন্যূনতম মজুরি আর বৈষম্যমুক্ত সমাজ নিয়ে। তার প্রতিশ্রুতি সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা মনে করি শ্রমজীবী মানুষের তাদের যাতে একটা মর্যাদাপূর্ণ জীবন হয়, মর্যাদাপূর্ণ মজুরি হয় এবং শ্রম অধ্যাদেশ যেটা হয়েছে সেটা যাতে আইনে বাস্তবায়ন হয়। বাংলাদেশের নারীরা যাতে নাগরিক মর্যাদা পায়। আমাদের একটা বড় চাওয়া নাগরিক মর্যাদার বৈষম্যহীন বাংলাদেশ। সেটা একদিনে হবে না, আমরা মনে করি সকলে মিলে আমরা সেই শুরুটা করতে পারবো। এসব নারী প্রার্থীদের কাছে আশা প্রত্যাশার কথা জানান সাধারণ ভোটাররা। উনি যেহেতু নতুন দাঁড়াইছে, সবাই বিবেচনা কইরা যদি ওনাকে ভোটে পাশ করায় তো আশা করি আমাদের এলাকার যদি কোনো ভালো কিছু হয়, কারণ আমরা তো বিগত অনেক কিছুই দেখে আসছি, কারণ সবাই চাইতেছে কি যে নতুন কিছু দেখার জন্য। নারী যারা ইলেকশন করছেন বা রাজনীতি পথে আসছেন, এটাতে আমরা অনেক সাপোর্ট করি। রাজধানীতে নারী প্রার্থীরা জনগণকে কতটুকু আকৃষ্ট করতে পারছেন তা জানা যাবে 12 ফেব্রুয়ারি। 3 জন প্রার্থীর লক্ষ্য ভিন্ন হলেও গন্তব্য একটি আধুনিক এবং নিরাপদ ঢাকা গড়া। ভোটাররা কি পেশাজীবী দক্ষতাকে বেছে নেবেন নাকি রাজনৈতিক সংগ্রামের উত্তরাধিকার?
বা আদর্শিক লড়াইকে প্রাধান্য দেবেন? তার উত্তর মিলবে ভোটের দিন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ রায় দেয়। এর আগে গত বছরের 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ নিউ মুরিং টার্মিনাল নিয়ে ভিন্ন মতের রায় দেয়। পরে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান। আজ বৃহস্পতিবার একক হাইকোর্ট বেঞ্চের রায়ের পর এনসিটি পরিচালনায় চুক্তি সম্পর্কিত পুরো প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করে রিট আবেদনকারী পক্ষ। শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক নো অর্ডার দেন। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে সরকারি উদ্যোগের প্রতিবাদে আগামী শনি ও রবিবার 8 ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর শ্রমিক দল। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সাংবাদিক সম্মেলনে শ্রমিক নেতারা জানান, এনসিটি বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে গড়ে তোলা একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এটিকে লাভজনক স্থাপনা উল্লেখ করে বন্দরে সিংহভাগ আয় এই টার্মিনাল থেকে আসে বলে জানান শ্রমিকরা। বন্দরের টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সাঁতাও। সিনেমাটির নির্মাতা খন্দকার সুমন সেরা পরিচালক হয়েছেন। এটি সুমনের প্রথম সিনেমা। সিনেমাটি মোট 4টি পুরস্কার পেয়েছে। বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনে 28টি বিভাগে 30 চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সুড়ঙ্গ অভিনেতা আফরান নিশো সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নিশোর। সুড়ঙ্গ 8 বিভাগে পুরস্কার পেয়েছে। সাঁতাও চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু। আগামী মাস থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তাদের আমানতের বিপরীতে মাসিক মুনাফা তুলতে পারবেন। আর বড় আমানতকারীরা প্রতি 6 মাস অন্তর 1 লাখ টাকা করে ঋণ নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি কোনো গুজবে কান না দিতে আমানতকারীদের প্রতি আহ্বান জানান। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা চলতি বছরের 1 জানুয়ারি থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারলেও সবাই টাকা পাবেন না এমন তথ্য দিয়ে একটি মহল নানা মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা কোনোভাবেই সফল হবে না। প্রশ্ন উঠেছে আমানতকারীদের স্বার্থ মূল টাকা ফেরত সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা আবার যেটা বলতে চাচ্ছি, সকল আমানতকারীর মূল আমানত পুরোপুরিভাবে সুরক্ষিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের বড় আমানতকারীরা প্রতি 6 মাস অন্তর 1 লাখ টাকা ঋণ নিতে পারবেন। গ্রাহকেরা তাদের মোট আমানতের 40% পর্যন্ত ঋণ নিতে পারবেন। আমার 20 কোটি টাকা আছে, আমি পাচ্ছি 2 লাখ টাকা, এটা তো পরিমাণ খুব বেশি না। তাদেরকে আপ টু 40% পর্যন্ত, 40% পর্যন্ত এই তাদের ডিপোজিটের এগেইনস্টে ইমিডিয়েট লোন দেওয়ার ব্যবস্থা করছি আমরা। আমানতকারীরা 2024 ও 25 সালের মেয়াদি আমানতের ওপর 4% মুনাফা এবং 26 জানুয়ারি থেকে তা বাজার ভিত্তিক হারে পাবেন বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। যে কোনো ব্যক্তি তার যদি সে 18 টাকা তুলতে পারবে না, কিন্তু সুদটা কিন্তু সে তুলতে পারবে এখন থেকে। অর্থাৎ জানুয়ারি মাস শেষ হয়ে গেল, জানুয়ারি মাসের টাকাটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই তুলতে পারবে। ফেব্রুয়ারি মাস থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা হটলাইনের মাধ্যমে যে কোনো সমস্যার কথা জানাতে পারবেন এবং দ্রুত তা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক 3 দিনের চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ককে নতুন করে চাঙা করাই মূল লক্ষ্য বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বুধবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন স্টারমার। 8 বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করছেন। বৈঠকে জিনপিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য চীন সম্পর্কে কিছু মোড় দেখা গেলেও তা চীনের স্বার্থে কাজ করেনি। বিশ্বের বর্তমান অবস্থাকে অস্থির হিসেবে বর্ণনা করে চীনা
প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য এবং দুই দেশের অর্থনীতি ও জনগণের জন্য যুক্তরাজ্য এবং চীনের মধ্যে সম্পর্ক উন্নয়ন জরুরি। খেলার খবর। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়ন দলকে খোলা ছাদের বাসে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাফুফে। হাতিরঝিল এমফি থিয়েটারেও তাদের দেওয়া হয় সংবর্ধনা। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে লিগ পর্যায়ের শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন, মনিকা চাকমারা। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন খেলোয়াড়রা। ঐতিহাসিক এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনার আয়োজন করে বাফুফে। বিমানবন্দর থেকে চ্যাম্পিয়নদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে। সেখানে নারী ফুটসাল দলকে দেয়া হয় আনুষ্ঠানিক সংবর্ধনা। প্রত্যেকটা উইনিং এর পরেই দেখা যায় যে দেশের মানুষের ফুটবলের প্রতি, ফুটসালের প্রতি, খেলাধুলার প্রতি কতটা তাদের ভালো লাগা, ভালোবাসা আছে যখন কোনো জয় হয়। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে মোটিভেশনগুলো আসে, মেয়েরা উৎসাহিত হয়, মেয়েদের খেলার আগ্রহ আরও বাড়ে, জেতার আগ্রহ বাড়ে। সেই জায়গা থেকেই এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। আগামীতে ফুটসালে আরও ভালো সম্ভাবনা দেখছেন বাফুফের সভাপতি। We are extremely proud of you. Bangladesh is proud of you. And the Bangladeshi fans are crazy about you. So thank you again for being a team. Thank you for being a champion. সাবিনাদের হাত ধরেই ফুটসালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। আমাদের জন্য বিশ্বকাপ বয়ে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেরপুরে হতাহতের ঘটনায় জামায়াত বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ, ইউএনও এবং ওসি প্রত্যাহার। আগামী 13 ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পাল্টে যাবে, থাকবে না চাঁদাবাজ, বলছেন জামায়াত আমির। একটি মহল 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচালের চেষ্টা করছে, রাজশাহীতে অভিযোগ তারেক রহমানের। এবং রাজধানীতে ভোটের মাঠে আলোচনায় 3 নারী প্রার্থী যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, চাইছেন সমর্থন। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।